রূপগঞ্জ গ্রামে তারা দুই বোন আসমা আর রাহিলা বসবাস করত। আসমা কম লেখাপড়ার কারণে আসমার বিয়ে হয় এক গরিব কৃষকের সাথে, আর এদিকে রাহিলা সুন্দর হওয়ার কারণে তার বিবাহ হয় এক ধনী ব্যক্তির সাথে। রাহিলা সুন্দর হওয়ার কারণে অহংকার আগে থেকেই ছিল, বিবাহের পর তার অর্থ সম্পদের অহংকার বেড়ে যায়। দুই বোন আশেপাশে বসবাস করত, যখনই সুযোগ পেত আসমার গরিবের কারণে তাকে নিচু দেখার চেষ্টা করত। আরে আসমা, তোর কি জানা আছে কিছু সময় আগে আমার স্বামী আমাকে অনেক সুন্দর একটি গয়না কিনে দিলেও, আর তোর জমির পাশে যে জমিটি আছে সেই জমিটি আমরা এখন কিনতেছি। তুই তো তোর বিবাহের পরে কোনো কিছুই কিনিস নাই। কি আর করবি, তোর স্বামী তো ঠিক মতো খাবারই জোগাড় করতে পারে না, সে আবার তোকে কি কিনে দেবে। আসমাকে তো অনেক খারাপ লাগে, কিন্তু সে মনে মনে রেখে দেয়, প্রকাশ করে না। আসমার দিনকাল অনেক কষ্টে যেতেছিল, 3 বেলার খাবার অনেক কষ্ট করে জোগাড় করত, কোনো কোনো সময় রাহিলার কাছে সাহায্য চাইতো। আরে রাহিলা বোন, আজ আমার বাড়িতে কোনো খাবার নেই, এ কারণে আমার স্বামী জমিদারের বাড়ি গিয়েছে, কিন্তু জমিদার মশাই পয়সা দিবে না নিষেধ করে দিয়েছে। তাই বলছি রাহিলা বোন, তুমি আজকে আমাদেরকে কিছু সাহায্য করো, জমির ফসল উঠলে তোমার পয়সা তোমাকে ফেরত দিয়ে দেব। আরে বোন, তুই আজকে আমাদের কাছে পয়সা চাইতে এসেছিস? যদি কালকে তুই পয়সা চাইতে আসতিস তাহলে আমি তোকে কিছু না কিছু টাকা পয়সা দিতাম। আমি তোকে বলেছিলাম না তোদের জমির পাশে যে জমিটি আমরা কিনতেছি, এজন্য আজকে আমার স্বামী সকাল সকাল যতগুলো পয়সা ছিল সেগুলো নিয়ে চলে গেছে। সেই জমি কেনার জন্য বাড়িতে আজকে টাকা পয়সা নেই। রাহিলা কোনোদিনও আসমার উপকার করে না। একদিন আসমা ভাবে, রাহিলাও পয়সা দেওয়ার কথা না করে দিল, আমি এখন কি করব। এক কাজ করি, আমি আমার বড় ভাইয়ের কাছে গিয়ে কিছু পয়সা চাই, সে আমাকে পয়সা দেওয়ার কথা না করবে না। রাস্তা দিয়ে যেতেছিল, কিছু দূর যেতে রাস্তার পাশে এক বুড়ো ব্যক্তিকে রাস্তা দিয়ে যেতে দেখতে পায়। আরে বাবা, এত গরমের মাঝে এত ভারী কলস নিয়ে কোথায় যাচ্ছেন? কোথাও না কোথাও না, এ পাশের গ্রামে বাড়ি আমার, সেখানে এ পানির কলস নিয়ে যাচ্ছি। আচ্ছা, এ কথা, আমিও তো সেই দিকেই যাচ্ছি, দিয়ে না আমাকে কলসটি, আমি নিয়ে যাচ্ছি। না না মেয়ে, আমি নিয়ে যেতে পারবো কলসটি, তুমি কেন আমার জন্য কষ্ট করবে? আরে বাবা, আমিও তো আপনার মেয়ের মতো, দেন আমাকে কলসটি। পরে আসমা কলসটি নিয়ে নেয়, আর তারা দুজনে সাথে সাথে গ্রামে গিয়ে পৌঁছে। আসমা সে বুড়ো ব্যক্তির বাড়ি পর্যন্ত সে কলসটি পৌঁছে দেয়। ঠিক আছে বাবা, আমি এখন যাচ্ছি। এ কথা বলে আসমা সেখান থেকে চলতে লাগে, আর তার ভাইয়ের বাড়ি পৌঁছে যায়, কিন্তু সে সময় তার ভাই বাড়িতে ছিল না। আরে ভাবি, ভাইয়া কোথায় আছে? ও এখন বাড়িতে নেই। আরে আমার ভাইয়ের সাথে তো দেখা করা অনেক দরকার ছিল। কি দরকার আমাকে বলো। আরে ভাবি, আর কি বলবো, এখন আমার বাড়ির অবস্থা অনেক খারাপ, আমাদের কাছে 3 বেলা খাবার খাওয়ার টাকা পয়সা নেই। তাহলে আমরা কি করতে পারি? আমরা কি কোনো টাকা পয়সার গাছ লাগিয়ে রেখেছি যে গাছ থেকে টাকা পেড়ে নিয়ে এসে তোমাকে দিয়ে দেব? আমাদের কাছে এখন কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে, টাকা চাওয়া ছাড়া আর অন্য কোনো কাজ থাকলে বলো, আর না হলে এখান থেকে যাও। ঠিক আছে ভাবি, আমি যাচ্ছি। আসমার ভাবি তাকে বাড়ি থেকে বের করে দেয়। দুঃখ ভরা মন নিয়ে সে তার গ্রামে ফিরে আসতেছিল। আর আমার মেয়ে এখানে আসো। আরে আমার মেয়ে, এই গ্রামে কার বাড়ি এসেছিলে? আরে বাবা, আমি আমার বড় ভাইয়ের বাড়ি সাহায্য চাইতে এসেছিলাম। আসমা তার পুরো গল্প বুড়ো বাবাকে শোনায়। আমার মেয়ে, তুমি এই 3টি কলসের ভিতর থেকে যে কোনো একটি কলস নিয়ে যাও। কেন বাবা? আরে মেয়ে, তুই পায়ে হেঁটে এসেছিস, আবার তোকে পায়ে হেঁটে যেতে হবে অনেক দূর। যদি রাস্তাতে যেতে যেতে তোকে খিদা লাগে, তাহলে তুই এই কলস থেকে বের করে লাড্ডুগুলো খাবি। না না বাবা, আমার লাগবে না, আপনি আমাকে বলেছেন এটাই অনেক। আরে মেয়ে, নিয়ে নে, এই লাড্ডুগুলো তোর সাথে নিয়ে যা, তুই তো আমার মেয়ের মতোই। বুড়ো বাবা বারবার বলার কারণে আসমা সে কলসটি নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন যাই, না হলে আমার বাড়ি পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। আসমা এ কথা বলে তার বাড়ির উদ্দেশ্যে চলতে লাগে।
আরে আসমা, তুমি তো আজকে তোমার ভাইয়ের বাসায় গিয়েছিলে। তোমার ভাই কি তোমাকে কিছু সাহায্য করেছে? আমি ভাইয়ার বাড়ি গিয়েছিলাম, কিন্তু ভাইয়া বাড়িতে ছিল না, আর ভাবি তো আমাকে বাড়ি থেকেই বের করে দিল। আচ্ছা, এর মানে আজকেও আমরা দুইজনকে না খেয়ে থাকতে হবে? না না, আজকে আমরাকে না খেয়ে থাকতে হবে না। তার মানে কি তুমি কোনো টাকা পয়সা পেয়েছো? আরে না না, আমি যখন ভাইয়ার বাড়ি থেকে ফিরে আসছিলাম তখন আমার রাস্তাতে এক বাবার সাথে দেখা হয়। সে বাবা আমাকে লাড্ডু ভর্তি কলস দেয় আর বলেছিল যে রাস্তাতে যদি খিদা লাগে তাহলে খেয়ে নিতে, কিন্তু আমি রাস্তাতে লাড্ডুগুলো খাই নাই। কি, এটা তো অনেক ভালো কথা। যাও তাড়াতাড়ি করে নিয়ে আসো লাড্ডুগুলো, আমরা দুইজনে আজকে খাবো। আমি আজকে সকাল থেকে কিছু খাই নাই। থামো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আসমা যখনই কলসের ঢাকনা উঠিয়ে দেখেছে তখন আশ্চর্য হয়ে যায়। আরে বাহ, এ কলসের ভিতরে তো সোনার মুদ্রাতে ভর্তি হয়ে আছে। এতগুলো সোনার মুদ্রা আমি তো আমার জীবনে আগে কখনোই দেখি নাই। আরে কি হয়েছে? আরে বাপরে বাপ, এত স্বর্ণ মুদ্রা কলস ভর্তি তোমাকে কে দিয়েছে? আমি সত্যি বলছি, আমাকে এই কলসটি এক বুড়ো বাবা দিয়েছে। আরে বাপরে বাপ গিন্নি, আমার নিজের চোখে তো দেখে বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে ওপর আল্লাহ আমাদের দুঃখ কষ্ট দেখেছে। তুমি সত্যি কথা বলেছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আসমা আর তার স্বামীর আনন্দের কোনো শেষ ছিল না। পরে তারা দুজনই গ্রামে একটি সুন্দর জমি কিনে নেয়। আসমার আয় উন্নতি দেখে রাহেলার ভিতরে ভিতরে অনেক জ্বলতেছিল। রাহেলা তার স্বামীকে বলে, ওগো শুনছেন, সে আমার বোন, এত টাকা পয়সা আলা অর্থ সম্পদ আলা কিভাবে হলো? তার কাছে এত অর্থ সম্পদ কোথা থেকে এলো? কিছুদিন আগেও তো আমার কাছে ভিক্ষুকের মতো আমার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছিল, আর এখন তো আমাদের চাইতে বেশি অর্থ সম্পদ আলা হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাই ভাবছি। আগে তোমার বোনের স্বামী মানুষের বাড়িতে বাড়িতে দিনমজুরের কাজ করত, কিন্তু এখন একেবারে এত অর্থ সম্পদ কোথা থেকে এলো? আমি তোমার বোনকে কিছুদিন আগে তোমার ভাইয়ের বাড়িতে যেতে দেখেছিলাম। কি, ভাইয়ার বাড়ির দিকে যেতে দেখেছেন? হ্যাঁ, আমারও মনে হচ্ছে ভাইয়ার বাড়ি থেকে এতগুলো অর্থ সম্পদ নিয়ে এসেছে। কিন্তু তোমার ভাই কোন ধরনের লোক যে সব অর্থ সম্পদ তোমার ছোট বোনকে দিয়ে দিয়েছে? তার তো তুমিও বোন হও, ভাইয়ের কাছে তো বোন সমান সমান হয়, তাহলে দুই বোনই তো সমান সমান ভাগ পাওয়ার কথা। তুমি একদম ঠিক কথা বলেছো। ভাইয়ার অর্থ সম্পদের উপর তার যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু আমার অধিকার আছে। আমরা কালকে সকালে ভাইয়ার বাড়িতে যাব। পরের দিন তারা সকাল সকাল ভাইয়ার বাড়ির উদ্দেশ্যে যেতে লাগে। তারাও সেই বুড়ো বাবাকে দেখতে পায়। আরে মেয়ে, আমার এই কলসটি তুমি আমাকে একটু কাঁধে উঠিয়ে দেবে? কি, তোমার নিজের কাজ তুমি নিজে করতে পারো না? আমার বয়স হয়ে গেছে মেয়ে, আমি বেশি ওজনের জিনিস উঠাতে পারি না। দয়া করে এই কলসটি তুমি আমার কাঁধে উঠিয়ে দাও না মেয়ে, দাও না উঠিয়ে মেয়ে। তুমি কি আমাদেরকে জিজ্ঞেস করে বুড়ো হয়েছো? তুমি তো নিজেই বুড়ো হয়েছো। আরে গিন্নি, তুমিও না এই বুড়োর কথায় পড়ে গেছো। তাড়াতাড়ি চলো, আমরা পৌঁছে গেছি বাড়ির প্রায়। রাহেলা সেই বুড়ো ব্যক্তির কোনো সাহায্য করে না। তারপর তারা তার ভাইয়ের বাড়ি পৌঁছে যায়। আরে ভাইয়া ভাবি, কিছুদিন আগে কি আসমা এখানে এসেছিল? আর হলো কিছুদিন আগে আসমা এসেছিল, কিন্তু আমার সাথে দেখা হয় নাই। যখন সে এসেছিল তখন আমি কাজের জন্য বাইরে গিয়েছিলাম। তার শুধু তোর ভাবির সাথে দেখা হয়েছে। ভাবি, তুমি কি তাকে কিছু দিয়েছিলে? না না, আমি তো তাকে কিছুই দেই নাই। আমাদের কাছে কিছু থাকলে তো তারপরে দেব তাকে। আচ্ছা, এর মানে তোমরা তাকে কিছু দেও নাই। ঠিক আছে ভাইয়া, আমরা এখন যাচ্ছি। এখনই তো তোমরা আসলে, আর এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? কিছু তো খাবার খেয়ে যাও। না, আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তখন ভাবলাম যে ভাইয়ার সাথে দেখা করে যাই। ঠিক আছে ভাইয়া, আমরা এখন যাচ্ছি। আরে ভাইয়া তো তাকে কিছুই দেয় নাই, তাহলে এতগুলো অর্থ সম্পদ তারা কোথায় পেলো? আমিও তো এটাই ভাবছি। এ তো রোদের মাঝে হাঁটার কারণে আমাকে অনেক পিপাসা লেগেছে। তুমি যখন তোমার ভাইয়ের বাড়িতে ছিল তখন তোমাকে পিপাসা লাগে নাই? তুমি কোথাও গিয়ে কারো কাছ থেকে কিছু পানি নিয়ে আসো, আমার পিপাসার কারণে আমার মাথা ঘুরতেছে। আরে তখন আমার পিপাসা লাগেনি, এখন আমাকে অনেক পিপাসা লেগেছে। তারা একটি কুঁড়ে ঘর দেখতে পায়। সেই কুঁড়ে ঘরটি ছিল সেই বুড়ো বাবার। কি হয়েছে মেয়ে, কি মনে করে আমার ঘরে আসলে? বাবা, এক গ্লাস পানি পাওয়া যাবে কি?
কেন পাবে না মেয়ে? আসো আসো, আমার কুড়ো ঘরের ভিতরে আসো মেয়ে। বাবা, আমি তো তোমাকে সাহায্য করার জন্য না করে দিয়েছিলাম, তারপরও তুমি আমাকে পানি দিলে। এতে কি যায় আসে মেয়ে? সেটা তোমার কর্ম ছিল আর এটা আমার কর্ম। তোমরা দুইজনকে আমি এই গ্রামে প্রথম দেখলাম। তোমরা দুইজন কার বাড়ি গিয়েছিলে? আরে বাবা, এই গ্রামে আমার ভাই থাকে, তার সাথে দেখা করার জন্য আমরা এই গ্রামে এসেছি। আচ্ছা মেয়ে, তুমি কাশিমের বোন না? মেয়ে, তোমার আর একটি বোন আছে না? কিছুদিন আগে তোমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ বাবা, সে কিছুদিন আগে ভাইয়ার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সে কথা তুমি কিভাবে জানো? আরে মেয়ে, তোমাদের সাথে যে জায়গায় দেখা হয়েছিল সেই জায়গায় তোমার বোনের সাথে দেখা হয়েছিল। বেচারি আমার কলসটি আমার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। কিন্তু বাবা, তুমি কি জানো, যখন সে ভাইয়ার সাথে দেখা করে গিয়েছিল তখন থেকে তার কাছে অনেক অর্থ সম্পদ হয়ে গিয়েছে। বলতেছি মেয়ে, বলতেছি, আমি সবকিছু বলতেছি। সে মেয়ের কাছে যতগুলো অর্থ সম্পদ হয়েছে, সে এসব তার ভালো কর্মের কারণে, নেক নিয়তের কারণে এসব অর্থ সম্পদ তার কাছে এসেছে। বাবা, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আর আমার বোনের এরকম কি ভালো কর্ম করেছে যে এতগুলো অর্থ সম্পদ পেয়েছে? ভালো কর্ম আর ভালো নিয়তের কারণে এত অর্থ সম্পদ আছে, এটা কি ধরনের কথা বলছো বাবা? বলতেছি মেয়ে, বলতেছি, এখানে যতগুলো কলস দেখতে পাচ্ছ, এই কলসগুলো কোনো সাধারণ কলস না। এই কলসগুলো হচ্ছে মানুষের কর্ম আর ভালো নিয়তের উপহার দেওয়া কলস। কি? মানুষের ভালো কর্মের উপহার দেওয়া কলস? এটা আবার কোন ধরনের কলস? বাবা, আমি তোমার কথা ভালোভাবে বুঝতে পেরেছি। এ কলস মানুষের ভালো কর্মের কলস। যার যেরকম কর্ম হবে সে সেরকম ফল পাবে। এই কলস থেকে তার তেমন ফল পাবে। ঠিক বলেছো মেয়ে, তুমি একদম ঠিক কথা বলেছো। বাবা, যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমাকে কি একটি কলস দিতে পারবেন? আমিও আমাদের কর্ম পরীক্ষা করে দেখতাম। কেন না মেয়ে, কেন না? তুমিও একটি কলস নিয়ে নাও, তুমিও তোমার কর্ম আর তোমার নিয়তের ফল পাও। রাহেলাকে বাবা একটি কলস দিয়ে দেয় আর তারা দুজন সেইখান থেকে চলে যায়। রাতের সময় যখন তারা কলসের ঢাকনা খুলে, তাদের সেই কলসের ভিতর থেকে অনেকগুলো বিষাক্ত পোকামাকড় বের হতে লাগে। আরে বাপরে বাপ, আমাদের কলস থেকে তো অনেকগুলো বিষাক্ত পোকামাকড় বের হচ্ছে। এটা আবার কি ভুল বের হচ্ছে? আমাদের কর্মের হিসাবে তো এটা ঠিকই বের হচ্ছে। আমরা অনেক লোভী ছিলাম। তোমার বোন বেচারি কত দুঃখ কষ্টের মাঝে থাকার পর আমাদের কাছে কিছু সাহায্য চাইতে এসেছিল, তাও আমরা তাকে সাহায্য করি নাই। আমাদের কর্মের ফল এরকমই, আমরা কিভাবে ভালো কিছু আশা করি? তুমি একদম ঠিক বলেছো। আমার অর্থ সম্পদের অনেক অহংকার ছিল। আমি আমার বোন বেচারির দুঃখ কষ্ট বুঝি নাই। আমি যখনই সুযোগ পেয়েছি আমার অর্থ সম্পদের অহংকার দেখিয়ে তাকে নিচু করার চেষ্টা করেছি। রাহেলা আর তার স্বামী তাদের ভুলের জন্য আফসোস হচ্ছিল। তারা নিজেরা নিজেরা অনুশোচনা করছিল। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আগে কোন ধরনের গল্প দেখতে চান সেটি কমেন্টে লিখে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাপোর্ট করবেন।